শান্ত শহরে হঠাৎই শুরু হয় আজব কিছু মৃত্যু। প্রথমে এই ঘটনাগুলোকে নিতান্তই কাকতালীয় আর দুর্ঘটনা মনে হলেও একের পর এক মৃত্যুর পর ধীরে ধীরে সামনে আসে এক অদ্ভুত কালো ছায়ার রহস্য, যেন অদৃশ্য কেউ খুব নিখুঁতভাবে সাজিয়ে যাচ্ছে এই মৃত্যুর খেলা। সাধারণ এক সাংবাদিক হিসাবে কাজ করা জয় কাকতালীয়ভাবে জড়িয়ে পড়ে এই কেসের সঙ্গে। একটি ছোট খবরের সূত্র ধরেই সে পৌঁছে যায় এমন এক সত্যর কাছে যা মুহূর্তেই বদলে দেয় তার পুরো পৃথিবী। অজানা শত্রু, লুকানো রহস্য আর মৃত্যুর ছায়া তাকে অনুসরণ করতে থাকে প্রতিটা পদে পদে। যতই সে সত্যের কাছে পৌঁছাতে চায় ততই সামনে আসে নতুন সব গোলক ধাঁধা। শহরের অন্ধকার গলিতে লুকিয়ে আছে এমন কিছু গোপন সত্য যেগুলো প্রকাশ পেলে মুখোশ খুলে যাবে অনেকের, কিন্তু সেই সত্যের খুব কাছাকাছি পৌঁছানো মানেই নিজের মৃত্যুকেই ডেকে আনা। জয় কি আদেও পারবে এই রহস্যময় মৃত্যুগুলোর জট খুলতে, নাকি সত্য খুঁজতে গিয়ে সে নিজেই হয়ে উঠবে সেই অদৃশ্য খুনির পরবর্তী শিকার? এমনই ভরপুর সাসপেন্স, গা হিম করা মৃত্যু রহস্য আর প্রতিশোধের নেশায় মত্ত এক সাইকোর গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি মৃত্যুঞ্জয়। কি মনে হয় শেষ হাসিটা কার হবে, মৃত্যু নাকি জয়ের? রাতের অন্ধকারেও পুরো শহর সারাদিনের কাজ শেষে যার যার মতো ঘরে ফিরতে ব্যস্ত। সবার মতোই একজন লোক মেট্রোতে করে বাড়ি ফেরার জন্য রওনা হয়, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত ভয়, যেন কেউ তাকে তাড়া করছে। মেট্রো তার কাঙ্ক্ষিত স্টপেজে থামতেই সে মেট্রো থেকে নেমে আশেপাশের মানুষের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে কে তাকে ফলো করছে। তেমন কাউকে দেখতে না পেয়ে চুপচাপ হাঁটতে শুরু করে। বাড়িতে তখন তার ছোট মেয়ে অঞ্জলি বাবার অপেক্ষায় বসে আছে। লোকটা বারবার পিছনে ফিরে দেখছিল যে কেউ তাকে ফলো করছে কিনা। তখনই আচমকা একটা বাইক তার সামনে দিয়ে চলে গেলে সে ভয়ে রীতিমতো কেঁপে ওঠে। তবুও সাহস নিয়ে বৃষ্টির মধ্যে ভয়ে ভয়ে এগোতে থাকলে হঠাৎ কে যেন তার কাঁধে হাত রাখে। ভয়ে আতকে পেছনে তাকাতেই দেখে তার বন্ধু পাল দাঁড়িয়ে আছে। পালকে দেখে আচুত স্বস্তির নিঃশ্বাস ফেলে। পাল বলে, তোমার শাশুড়ি আর অঞ্জলি তোমার জন্য অপেক্ষা করছে, তোমার ফোন বন্ধ কেন? আচুত ভয়ে ভয়ে বলে, কেউ আমাকে ফলো করছে। পাল বেশ অবাক হয়ে আশেপাশে তাকিয়ে বলে, কই, আমি তো কাউকে দেখলাম না, এসব তোমার ভুল ধারণা। আচুত বলে, আমি বাসায় যাচ্ছি, তুমিও চলে যাও। বলেই এই ঝুম বৃষ্টির মাঝে একাই বাড়ি ফেরে। গেট খুলে বাড়ির ভেতরে ঢুকতেই আবারও পেছনে ঘুরে নিশ্চিত হয় সেখানে কেউ আছে কিনা। তখনই অঞ্জলি দৌড়ে এসে বলে, তোমাকে অনেক মিস করেছি। আচুত হেসে বলে, আমিও মিস করেছি। তা আজ স্কুলে কি করলে? অঞ্জলি বলে, আজ টিচার যখন সবাইকে তার পছন্দের হিরোর কথা জিজ্ঞেস করছিল তখন সবাই সুপারম্যান, ব্যাটম্যানের কথা বলছিল, কিন্তু আমি বলেছি আমার পছন্দের হিরো আমার বাবা। আচুত খুশি হয়ে অঞ্জলিকে কোলে তুলে ঘরের ভেতরে যেতে থাকে। তবে ছোট অঞ্জলিরও কেমন যেন সন্দেহ হয়, যেন কেউ তাদেরকে দেখছে। জয় যখন গভীর ঘুমে মগ্ন, তাকে কেউ কল করে বলে, বোরাবান্দা বোল্ট বিউটি পার্লারের অপোজিটের বাড়িতে 62 বছর বয়সী আসলাম মারা গেছে। জয় ঘুম থেকে উঠে মুসলিমদের বেশ ধরে সোজা সেই বাড়িতে এসে দেখে লাশের পাশে কয়েকজন মহিলা বসে কান্না করছে। জয় দোয়া করার বাহানায় ঘরের ভিতরে এসে দেওয়ালে টানানো একটা ছবি ভালো করে দেখে নেয়। ছবিতে আসলামের সাথে তার স্ত্রী আর ছেলে আছে। এরপর ভিড়ের মধ্যে মিশে আসলামের ব্যাপারে আরো কিছু তথ্য জানার চেষ্টা করে। একজনকে বলতে শোনে ছোট থেকেই আসলাম অনেক ভালো ছবি আঁকাতো। জয় খেয়াল করে বাড়ির দেওয়ালে অনেক পেইন্টিং ঝুলানো। সে সুযোগ বুঝে ঘরের ভেতরে ঢুকে আসলামের পাঞ্জাবি আর মানিব্যাগ বের করে নেয়, যেখানে আসলাম তার ছেলের ছবি রেখেছে। জয় আয়নার দিকে তাকিয়ে জোর করে কান্নার চেষ্টা করে। এরপর সেই কাদো কাদো চেহারা নিয়ে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলে, উনি কতই না ভালো ছবি আঁকাতো। আসলামের স্ত্রীকে বলে, আসলাম সবসময় বলতো আপনার সুন্দর চেহারা না দেখে রাতে তার ঘুমই আসতো না। সবসময় বলতো আমার কাছে টাকা না থাকলেও আমার মানিব্যাগে আমার ছেলের ছবি আছে, তাতেই আমার নিজেকে রাজা মনে হয়। এমন এক ভালো মানুষের মৃত্যুর খবর পুরো শহরে জানা উচিত। একজন জিজ্ঞেস করে, তাহলে আমাদের এখন কি করা উচিত? জয় বলে, আমরা তার মৃত্যুর খবর নিউজ পেপারে ছাপিয়ে দিব, তাহলে সবাই এই খবর জানতে পেরে তাকে দেখতে আসবে। একজন বলে, কিন্তু নিউজ পেপারে খবর ছাপাতে তো অনেক খরচ। জয় বলে, জিএসটি সহ মাত্র 18,565 টাকা, তাও আবার 20% ডিসকাউন্টে। একজন সন্দেহ নজরে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে জানলে? জয় বলে, গত সপ্তাহে আমার দাদি মারা যাওয়ার খবরটা আমি নিউজ পেপারে ছাপিয়েছিলাম, এই জন্যই আমি আজ 500 টাকা ডোনেশন দিচ্ছি। একে একে সবাই টাকা ডোনেশন দিতে থাকে। এরপর সবাই মিলে আসলামের লাশ দাফন করতে চলে যায়। জয় তার কাজ শেষ করে সোজা নিউজ পেপার
এবার অফিসে এসে বসের কেবিনে ঢুকতেই দেখে তার প্রতিদ্বন্দ্বী শ্রাবণ বেশ চিন্তিত হয়ে বসে আছে। শ্রাবণ বস নাগেশকে বলে ইনফরমেশনটা একদম সলিড। নাগেশ বলে কিন্তু তোমার সোর্সটা বিশ্বাসযোগ্য না, তাই আমি এই খবর অ্যালাউ করব না। শ্রাবণ আসলে বিবিএ নামের একটা ব্যাংকের স্ক্যাম নিয়ে রিপোর্ট বানিয়ে এনেছে। সেটা দেখে জয় বলে আসলে বিবিএ ব্যাংক যারা চালায় তারা 3,000 কোটি টাকা লোন নিয়ে সেটা ডিভাইড করে 6টা আলাদা আলাদা শাখায় ট্রান্সফার করেছে। যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে তদন্ত করি তাহলে নিশ্চয়ই কোনো সলিউশন বের করতে পারবো। শ্রাবণ বিরক্ত হয়ে বলে আমাকে আমার কাজ শেখানোর দরকার নেই, মরা বাড়ির আত্মীয়দের থেকে টাকা লুটে এনে বড় বড় কথা বলছো। শ্রাবণ আবারও নাগেশকে বোঝাতে চাইলে নাগেশ তার মুখের উপরেই না করে জয়ের প্রশংসা করে বলে 6 মাসে 1000 অ্যাড এনে দেওয়া কিন্তু মুখের কথা নয়। গত 20 বছরে এমন কোনো মানুষ নেই যে এরকম ভাবে 6 মাসে নিউজ পেপারে এতগুলো অ্যাড এনে দিয়েছে। তুমি কি জানো তুমি কোম্পানির জন্য কত রেভিনিউ জেনারেট করছো? জয় বিরক্ত হয়ে বলে এসব কথা বাদ দেন, আমাকে ক্রাইম ব্যুরোতে প্রমোশন দিয়ে দিন। নাগেশ বলে তোমার এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই আর না কোনো কোয়ালিফিকেশন আছে, চাইলে আমি তোমার স্যালারি বাড়িয়ে দিচ্ছি। জয় বলে আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখুন। নাগেশ তার মুখের উপরে না করে দেয়। অফিস থেকে বেরিয়ে জয় তার বন্ধু আঞ্জির ট্রাকে ওঠে। জয়ের মন খারাপ দেখে আঞ্জি বলে আজও কাজ হয়নি তাই না, চল কি আর করার, পুরোনো কাজে লেগে পড়ি। নতুন এক কাস্টমার আছে, 15 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছাতে হবে। এরপর তারা নতুন শিকার খুঁজতে বেরিয়ে পড়ে। এভাবে এক এক সময় এক এক পেজ ধরে জয় মরাবাড়িতে গিয়ে তাদের নিউজ পেপার অ্যাডের জন্য রাজি করায় আর তাদের থেকে ডোনেশনের নামে অ্যাডের টাকা হাতিয়ে নেয়। বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আর মাঝে মাঝে ক্রাইম ব্যুরোর পাশ দিয়ে ঘোরাঘুরি করে জয়ের দিন কাটছে। তবে মনে মনে তার ক্রাইম ব্যুরোতে কাজ করার ইচ্ছা কোনোভাবেই কমে না। একদিন তার বন্ধু সাত্তিয়ার সাথে লাঞ্চ করতে আসলে আঞ্জি একটা কাঁচের বোতল থেকে পানি পান করতে যায়। সাত্তিয়া বলে ওটা পানি না, পানির মতো দেখতে কেমিক্যাল, যেটা পান করার 15 মিনিট পর তোকে ওই লাশের টেবিলে শুয়ে পোস্টমর্টম করা হবে। বেচারা আঞ্জি ভয়ে সেটা রেখেই দেয়। জয় রোজ বই পড়ে ক্রাইম ইনভেস্টিগেশনের ব্যাপারে আরো জ্ঞান নিতে থাকে। তার স্বপ্ন সে একদিন সেরা ক্রাইম রিপোর্টার হবে। এভাবেই জয় একদিন রাতে তার 3 বন্ধুকে নিয়ে একটা কবরস্থানে আড্ডা দিতে বসে। এই কবরস্থানের দারোয়ান ডেভিডকে জিজ্ঞেস করে তোমার এই লাইটিং, স্প্রিঙ্কলস আর এই সেটআপের জিনিসগুলো এই কবরস্থানেও কেন লাগবে? ডেভিড বলে এটা একটা বাগানের মতো, প্রথমবার তো লোকজন এখানে কাঁদতে কাঁদতে আসে আর তারপর তারা যাকে চায় তার সাথে দেখা করার জন্য আসে। তাদের জীবনে হওয়া জয়, হার, দুঃখ আর খুশির কথা বলে, তাই এখানে শান্তির মহল থাকা উচিত। তখনই জয়ের আন্টি কল করে বলে তুমি নিশ্চয়ই তোমার সেই নিকাম্মা 3 বন্ধুর সাথে আড্ডা দিচ্ছ, জলদি বাড়ি আসো। পরের দিন অফিসের বাইরে ডোসা কোর্টে বসে জয় কেবলই ডোসা অর্ডার করতেই যাবে তখনই আঞ্জি কল করে বলে নতুন কাস্টমার পেয়েছি, নাম আচুত শর্মা, বয়স 38। জয় দ্রুত তার বেশ পাল্টে সোজা আচুতের অ্যাড্রেসে আসে। আচুতের মা আচুতের লাশের পাশে বসে কান্না করছে। কিছু লোক আচুতের প্রশংসা করে বলে ছেলেটা অনেক ভালো ছিল, তার কণ্ঠ বেশ ভালো ছিল, তার কারণেই তো রোজ 6টা থেকে 7টায় মন দিয়ে যেতাম। জয় এই বাড়ির পরিস্থিতি বোঝার জন্য আচুতের বাড়ির সবাইকে শরবত দিতে আসে। সবাই যেন এক রকমের শকের মধ্যে আছে। একজন বলে আমি একে অনেক বলেছিলাম একটা গাড়ি কিনতে, কিন্তু সে সবসময় বলতো সে মেট্রোই পছন্দ করে। জয় খেয়াল করে টেবিলের উপরে গ্রিন মাইলস কোম্পানির একটা কার্ড রাখা। জয় এবার সোজা উপরে আচুতের মেয়ে অঞ্জলির ঘরে আসে। দেওয়ালে ছবি দেখে পুরো বাড়িতে অঞ্জলিকে খুঁজতে থাকে। হঠাৎ দেখে অঞ্জলি বাবার লাশের পাশেই চুপ করে বসে আছে। বাচ্চাটাকে দেখে জয় তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাচ্চাটাকে কান্না করতে না দেখে জয় একজনকে থামিয়ে জিজ্ঞেস করে ও কান্না করছে না কেন? ও না কাঁদলে ওর মন আরো ভারী হয়ে যাবে। লোকটা বলে হয়তো ও এখনো বুঝতেই পারছে না যে ওর বাবা মারা গেছে। অঞ্জলি একবার জয়কে দেখে ঘরের ভেতরে চলে যায়। জয় বারবার ছোটবেলার কথা মনে পড়তে থাকে। তখন তার বয়স মাত্র 7 বছর। জয়ের প্রতিবেশী তাকে ঘুম থেকে উঠালে জয় দেখে উঠানে বাবা আর মায়ের লাশ পড়ে আছে। অবশ জয় তাদের ঘুম থেকে উঠাতে চাচ্ছিল, কিন্তু সেটা আর হয়নি। জয় তার বন্ধুদেরকে বলে আমাকে কেউ সেদিন কোনো উত্তর দিচ্ছিল না যে আমার বাবা আর মায়ের কি হয়েছে। আমি একটা শকের মধ্যে ছিলাম। তখনই আমার আন্টি সেখানে আসে। সেই দিন সে চুপচাপ আমার পাশে এসে বসেছিল। তারপর থেকেই সে আমার সাথে অদ্ভুত ব্যবহার শুরু করে। সবাই আন্টিকে জয়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য নানা প্রশ্ন করতে থাকলেও সে কোনো উত্তরই দিত না। জয়ের আন্টি জয়ের প্রতি আরো কঠোর হয়ে যায়। জয় এত মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে একদিন জোরে চিৎকার করে কান্না করতে থাকে। জয়ের আন্টি জয়কে বুকে জড়িয়ে কান্না করে দেয়। সেদিন জয় বুঝতে পারে কেন তার আন্টি এতদিন তার সাথে বাজে ব্যবহার করত, যেন জয়ের মধ্যে চাপা কষ্টগুলো বের হয়ে আসে। জয়ের বারবার অঞ্জলির কথা মনে পড়লে বলে কাছের মানুষ চলে গেলে কান্না করা উচিত, না হলে ভেতরের কষ্ট ভেতরেই থেকে যায়। পরের দিন সকালে অঞ্জলি
অঞ্জলি স্কুলে আসে। সবার বাবা মা আসলেও তার বাবা আজ আসেনি। জয় একটা ফুলবাড়ি থেকে জানতে পারে অঞ্জলির মা 2 বছর আগেই মারা গেছে। তারপর থেকে অঞ্জলির বাবাই তার জন্য সবকিছু ছিল। জয় অঞ্জলিকে রাস্তা পার হতে সাহায্য করে। অঞ্জলি পার্কে সেই বেঞ্চের কাছে চলে আসে যেখানে সে ছুটির পর তার বাবার সাথে ঘুরতে আসতো। অঞ্জলিকে মন খারাপ করে বসে থাকতে দেখে জয় তার পাশে বসে বলে, আমি তোমার বাবার বন্ধু, আমাকে ভয় পেও না। আমি আর তোমার বাবা মন্দিরে দেখা করতাম। তোমার বাবা অনেক ভালো কাজ করতো। আমরা সব সময় তোমাকে নিয়েই কথা বলতাম। সে তোমাকে নিয়ে অনেক গর্ব করতো। অঞ্জলিকে কোনো কথা বলতে না দেখে জয় বলে, আমার কোনোদিন তোমার বাবার সাথে কথাই হয়নি, তাকে আমি চিনিও না। আসলে আমি অনেক মিথ্যা বলি। তবে আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমার আন্টি বলে কষ্ট ভাগ করে নিলে সেটা কমে যায়। এই জন্যই আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। সরি বলেই জয় উঠে যেতে গেলেই অঞ্জলি পেছন থেকে তার হাত ধরে বসে। জয় আবারও অঞ্জলির পাশে বসতেই অঞ্জলি জিজ্ঞেস করে, আমার বাবার কি হয়েছে? জয়ে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। বিক্রান্ত নামের একজন রোজকারের মতো বিকালে জগিং করতে করতে মন্দিরে আসে। বিক্রান্তকে তখন 2 জন লোক ফলো করছিল। বিক্রান্ত তখন মন্দিরে প্রদীপ জ্বালায়। তখনই কালো এক ছায়ামূর্তি উপরে ঝুলতে থাকা বাল্বের তার ছিঁড়ে দেয়। সাথে সাথেই সেই তার পানিতে পড়ে। বিক্রান্ত বেখেয়ালে পানিতে পা রাখতে কারেন্টের শক খেয়ে সেখানেই মারা যায়। 2 জন দূর থেকে এসবের দিকে লক্ষ্য রাখছিল। পরের দিন সকালে পুলিশ এসে পুরো জায়গাটা সিল করে তদন্ত শুরু করে দেয়। ক্রাইম সিন দেখে এসিপি স্নিগ্ধা কনস্টেবলকে বলে, এখানে কারেন্টের তারগুলো চেক করে দেখো। কনস্টেবল বলে, কিন্তু এটা তো একটা অ্যাক্সিডেন্ট। স্নিগ্ধা বলে, আমরা তদন্ত শেষ না করা পর্যন্ত এটাকে অ্যাক্সিডেন্ট বলা যাবে না। জয় তখন ঘটনাচক্রে অ্যাড প্রমোট করতে বিক্রান্তের বাড়ি এসে আশেপাশের অবস্থা বোঝার চেষ্টা করে। লোকজন বলা বলি করছে যে বিক্রান্ত অনেক ভালো খেলতো। জয় দেয়ালে লক্ষ্য করে বিক্রান্তের ট্রফি হাতে ছবি, ডায়েরিতে ভিভিএ ব্যাংকের নাম। একজন বলে, আমরা একই ব্যাংকে কাজ করতাম, রোজ একই মেট্রোতে করে বাড়ি ফিরতাম। শ্রাবণ পুলিশকে জিজ্ঞেস করে, বিক্রান্ত ভিভিএ কোম্পানির বিপক্ষে বয়ান দিলে কোম্পানি ধ্বংস হয়ে যেত, এই জন্যই কি তাকে মেরে ফেলা হয়েছে? কমিশনার প্রচন্ড রেগে বলে, আমার অফিসাররা তাকে প্রোটেকশন দিচ্ছিল। এখন কারেন্টের তার পড়ে যাওয়ায় কেউ যদি মারা যায় তাতে আমরা কি করব? তখনই স্নিগ্ধা মিডিয়ার সামনে আসে। জয় তখন বিক্রান্তের পাশে আচুতে লাশের মতোই একই রকমের পোড়া দাগ দেখে দৌড়ে ক্রাইম সিনে এসে কি যেন দেখে ঘাবড়ে আঞ্জিকে কল দিয়ে জিজ্ঞেস করে, আচুতের মৃত্যু কিভাবে হয়েছিল? আঞ্জি বলে, সকালে জগিং করার সময় একটা মন্দিরে দাঁড়িয়েছিল, তখন ভুলে পানিতে পা পড়ে আর শক খেয়ে মারা যায়। জয় বলে, না, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং মার্ডার। এদিকে এসিপি স্নিগ্ধা মিডিয়াকে প্রচন্ড রেগে বলে, যখন আমরা অ্যাক্সিডেন্ট বলি আপনারা সেটাকে মার্ডার বানাতে চান, আর যখন মার্ডার বলি তখন আপনারা সেটাকে অ্যাক্সিডেন্ট বলতে চান। কোনো কিছু অনুমান করার দরকার নেই, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। রাতে জয় কবরস্থানে বসে আফসোস করে বলে, আমাদের আপনজন মারা গেলে খারাপ লাগে, কিন্তু তাদের মৃত্যু কিভাবে হয়েছে এটা না জানলে আরো বেশি খারাপ লাগে। সাতিয়া জিজ্ঞেস করে, তুমি কি প্রমাণ করতে পারবে যে এটা মার্ডার? তাও শুধুমাত্র ওই ছোট মেয়েটা বলছে বলে? এটা কি পাগলামি হয়ে যাবে না? আঞ্জি স্নিগ্ধার ভিডিও দেখিয়ে বলে, শুধু জয় না, পুলিশও বলছে এটা মার্ডার। জয় বলে, এটা কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে না, যদি ধরে নি এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু দুইটা অ্যাক্সিডেন্ট একই রকম কেন হবে? আমি 100% শিওর এটা মার্ডার। পরের দিন সকালে জয় স্নিগ্ধার সাথে দেখা করে তার থিওরি জানাতে স্নিগ্ধা তাকে মানতেই চায় না। তখনই কনস্টেবল কিছু কাগজ সাইন করাতে আনলে জয় কোনো রকমে তার মুখ লুকানোর চেষ্টা করে। কনস্টেবল দেখে বলে, আরে তুমি? ম্যাডাম জানেন, যখনই কোনো লাশ পাওয়া যায় তখনই এই লোকটা আসে। স্নিগ্ধা এবার প্রচন্ড রেগে জয়ের কথাকে বিশ্বাস করতে চায় না, কিন্তু জয় বিশ্বাস করানোর জন্য বলে, আপনি যেটা সন্দেহ করছেন ওটা আমারও মনে হচ্ছে, এটা আসলেই মার্ডার কেস। এখান থেকে 3 থেকে 5 কিলোর মধ্যে আচুত নামের আরো একজন একইভাবে মারা গেছে। তখনই কমিশনার স্নিগ্ধাকে কল দিয়ে বলে, 1 সপ্তাহের মধ্যে এই কেস ক্লোজ করতে হবে। স্নিগ্ধার প্রচন্ড রাগ হয়, তার উপরে আবার জয়ের প্যান পানানিতে সে রেগে জয়কে লোকাল থানায় কমপ্লেন করতে বলে। এরপর কোনো কথা না শুনেই চলে যায়। জয় মন খারাপ করে চায়ের দোকানে আসলে আঞ্জি বলে, সব শেষ। জয় পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, যতক্ষণ না আমি বলছি শেষ ততক্ষণ শেষ হবে না। ওই মন্দিরের পাশে এক ফকির চাচা আছে, সেই আমাদেরকে সাহায্য করবে। জয় সেই চাচাকে 1 কাপ চা দিয়ে তথ্য বের করতে চাইলে 1 কাপ চা দিয়ে বলে, গতকাল এখানে একজন মারা গেছে। চাচা বলে, লোকটা খুবই ভালো মানুষ ছিল, প্রতিদিন সকালে জগিং আর প্রার্থনা করে আমাকে 5 টাকা দিত। ওই যে লাইটিং দেখছো, প্রতি 3 দিন অন্তর অন্তর মাহমুদ নামের এক খাটো ছেলে সেটা রিপেয়ার করতে আসতো। গত 3 দিন ধরে, বিশেষ করে কাল, এক লম্বা মানুষ লাইট চেক করতে আসে, কিন্তু কিছুই রিপেয়ার করে না। প্রার্থনা করে মন্দিরে প্রার্থনা করে অন্যদিকে গিয়ে অনেকক্ষণ ধরে মন্দিরের দিকেই তাকিয়েছিল। জয় জিজ্ঞেস করে, বিক্রান্তের মৃত্যুর সময় ইলেকট্রিশিয়ান সেখানে উপস্থিত ছিল? চাচার চোখে ঝাপসা কিছু দৃশ্য
ভেসে ওঠে। চাচা বলে, হ্যাঁ আমি তাকে দেখেছি। বিক্রান্ত যখন মারা যায় তখন সে মিটমিট করে হাসছিল। বশিরকে এক বড় কোম্পানির এমডি কল দিয়ে বলে 2 দিন পরে হিয়ারিং। সে যদি কোর্টে পৌঁছায় তাহলে কথা শেষ করার আগেই বশির বলে, নিশ্চিন্তে থাকুন। এমডি জিজ্ঞেস করে 6 সপ্তাহ ধরে কি করছো। বশির জানায়, এমন এক ব্যক্তিকে কন্ট্রাক্ট দিয়েছি যে অসাধারণ, তার নাম সাধু। সাধুর এক পায়ে সমস্যা, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। জয় জিজ্ঞেস করে সেই লোকের বর্ণনা দিতে পারবেন। চাচা জানায়, লোকটা খাকি জামা পরা ছিল, মাথায় কোনো চুল নেই, মোটা ফ্রেমের চশমা পরে, আর বাম পায়ে সমস্যা আছে, হয়তো পোলিওর রোগী। বশির এমডিকে জানায় সাধু যেই কাজ করে সেটা পারফেকশনের সাথেই করে। জয় হাসতে হাসতে ভাবে সে এবার খুনিকে ধরেই ছাড়বে। বাসির ফোনে বলে সাধু এক ছায়ার মতো, তাকে না কেউ ধরতে পারে আর না তার হাত থেকে কেউ পালাতে পারে। সাধু আসলে সেদিন তার পায়ের ব্রেসের ভিতরে লুকিয়ে রাখা লবণ বিক্রান্তের জগিং এর সময় মন্দিরের সামনে ফেলে রাখে। সাধুর নজর একবার যার উপরে পড়ে তাকে কেউ বাঁচাতে পারে না। বিক্রান্ত প্রার্থনা করতে গিয়ে শর্ট সার্কিট হয়ে মারা যায়। বশির গর্বের সাথে বলে, কেউ সাধুর অস্তিত্ব সম্পর্কে জানে না, কিন্তু বশির জানে না যে জয় সব জেনে গেছে। জয় আঞ্জিকে বলে, আমরা সেটা জানি যা পুলিশ জানে না, আর তা হলো আচুতের ক্রাইম সিন। আচুতের মৃত্যুর স্পটে এসে জয় অনুমান করে বিক্রান্তের সাথে সেদিন কি হয়েছিল। পাশেই একটা এটিএম বুথ। আঞ্জি বলে, এখানে সিসিটিভি ফুটেজ তো আমাদেরকে দিবে না। জয় বলে, তার দরকারও নেই, ক্যামেরায় যা দেখা যায় না মানুষ তা নিজে দেখে। সিকিউরিটি গার্ড নিশ্চয়ই কিছু দেখেছে, কিন্তু এই গার্ড মর্নিং শিফট এসেছে, তাই আমাদের রাতের শিফটের গার্ডকে লাগবে। অপেক্ষা করতে করতে রাত হয়ে গেলে নাইট শিফটের গার্ড আসে। জয় আচুতের মৃত্যু নিয়ে প্রশ্ন করতেই গার্ড জিজ্ঞেস করে, তোমরা কারা আর এই প্রশ্ন করছো কেন? আঞ্জি বাহানা করে বলে, আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। জয় জানায় তাদের সন্দেহ হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নয় বরং মার্ডার। সেদিন কি অস্বাভাবিক কিছু হয়েছিল? গার্ড জানায় এখানে চাকরির আগে সে এক ব্যাংকে চাকরি করত, সেখানে আচুতও চাকরি করত। সে অনেক ভালো মানুষ ছিল, মনে হয় না তাকে কেউ হত্যা করতে পারে। জয় ফকির চাচার দেওয়া বর্ণনার মানুষটার কথা জিজ্ঞেস করলে গার্ড বলে, হ্যাঁ পোলিও রোগীর মতো একজন সেদিন ওই দিকেই দাঁড়ানো ছিল। প্রায় 1 মাস ধরে সে এখানে আসতো। রাস্তার মোড়ে এসে জয় আর আঞ্জি লক্ষ্য করে কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। জয় বলে, গার্ড দেখেছে মানে অন্য কেউ দেখেছে। কাল সকাল 10টায় আচুতের বাসায় চলে আসিস। সকালে জয় স্নিগ্ধার বাসায় আসে। পেছনের দেওয়ালে স্নিগ্ধার ক্লাসিক নাচের বড় ছবি তার নজর এড়ায় না। স্নিগ্ধা রেগে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? জয় বলে, একটু কথা ছিল, বেশি সময় নেব না, গাড়িতে চলেন সেখানেই বলবো। গাড়িতে জয় স্নিগ্ধাকে বলে, বিবিএ ব্যাংক এবং তাদের কল রেকর্ড চেক করলে কিছু ডিটেলস পাওয়া যেতে পারে। স্নিগ্ধা তখন সেসব ডিটেলসই চেক করছিল। জয় কাজের কথা না বলে এদিক সেদিকের আলতু ফালতু কথা বলতে থাকে। কথায় কথায় ড্রাইভারকে ডিরেকশন দিয়ে আচুতের বাসার সামনে নেমে এমন এক ভাব দেখায় যেন সে নিজেই পুলিশ। স্নিগ্ধা দেরি হয়ে যাওয়ায় সেও চলে যায়। আঞ্জি জিজ্ঞেস করে, তুই পুলিশের গাড়িতে কি করছিলি? জয় বলে, পুলিশ তো পুলিশের গাড়িতেই আসবে, তাই না? আচুতের বাসার একজন জয়কে সেই গাড়ি থেকে নামতে দেখে ধরেই নেয় যে জয়ও একজন পুলিশ, আর এটাই আসলে জয়ের প্ল্যান ছিল। কারণ সাধারণ কেউ এসেছে জানলে তারা হয়তো কথাই বলতো না। জয় জিজ্ঞেস করে, আচুতের মৃত্যুর পর অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? অঞ্জলি দরজার আড়াল থেকে লুকিয়ে জয়কে দেখে। আচুতের দুলাভাই জানায়, গত 2 সপ্তাহ ধরে আচুতের সাথে 2টা অঘটন ঘটে। একদিন রাতে বাসায় ফেরার সময় ম্যানহোল দেখতে পায় না, সেটা বৃষ্টির মধ্যে খোলা ছিল। ভাগ্য ভালো সেদিন শুধু পা আটকে গিয়েছিল। আরেকদিন কেউ মেট্রোর সিঁড়ি থেকে তাকে ধাক্কা দিয়েছিল। ভাগ্যক্রমে তাকে পাশের জন ধরে বসে। জয় জিজ্ঞেস করে, আপনাদের কি কারোর উপরে সন্দেহ হয়? দুলাভাই বলে, সন্দেহের কি আছে, এসব তো অসাবধানতার জন্য হয়েছে। জয় অঞ্জলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আর কিছু? আপনারা কি ওর আচরণে কোনো পরিবর্তন দেখেছিলেন? দুলাভাই জানায়, গত 15 দিন ধরে নাকি তাকে কেউ ফলো করছিল। আচুতের এমনটাই মনে হচ্ছিল, কিন্তু আমরা এমন কিছুই লক্ষ্য করিনি। অঞ্জলি রুম থেকে বেরিয়ে চুপচাপ লেকের পাড়ে গিয়ে বসে। জয়ও অঞ্জলির পাশে বসে বলে, আমি জানি না তোমার প্রশ্নের উত্তর কিভাবে দিব, কিন্তু যাই হোক না কেন আমি উত্তরটা খুঁজে বের করব। এটা আমার ওয়াদা। যেদিন আমার কথা রাখতে পারবো সেদিন যা চাইবো তাই দিবে। অঞ্জলি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। জয় গভীর চিন্তায় পড়ে যায়। খুনি 4 দিন সেই মন্দিরের পাশে ছিল যেখানে বিক্রান্ত যেত, কিন্তু আচুতের কেসে এমনটা করেনি কেন? বিক্রান্ত হয়তো কোনো বড় কেসের সাক্ষী, কিন্তু আচুত তো কারোর সাথে কোনো ঝামেলায় যায় না। অঞ্জলি তার দুনিয়া
দুনিয়া ছিল। আচুতের মৃত্যুতে কার লাভ হতে পারে? জয়ের সন্দেহ হয় নিশ্চয়ই আচুত আর বিক্রান্তের মধ্যে কোনো যোগসূত্র আছে। তখনই এক ছেলে এক কবরের জন্য খোদাই করা মুরাল নিয়ে আসে, যেটা লেখা দেখে ডেভিড প্রচন্ড রেগে যায়। ছেলেটার গলা ধরে বলে, তোকে না বলেছি প্র্যাকটিস করে তারপর ফাইনাল কাজ করবি? প্র্যাকটিস দিয়েই তো পারফেকশন আসে। জয়ের হঠাৎ মনে হয় তাহলে কি খুনিও আচুতকে মেরে বিক্রান্তকে মারার জন্য প্র্যাকটিস করছিল? বিবিএ ব্যাংক কেসে বিক্রান্ত প্রধান সাক্ষী ছিল। তার আশেপাশে সবসময় সিভিল ড্রেসে পুলিশ থাকতো। বিক্রান্তের অ্যাক্সিডেন্টের প্ল্যান ফেল হলে পুলিশ সাবধান হয়ে যেত, খুনি এত বড় রিস্ক নেবে না। আর তার কাছে মাত্র একটাই সুযোগ ছিল, এই জন্যই সে আচুতকে দিয়ে প্র্যাকটিস করে নেয়। সাতিয়া জিজ্ঞেস করে আরেকজনকে মারতে গিয়ে আচুতকে মেরে তার কি লাভ? জয় বলে তাদের দুজনের রুটিন একই রকমের ছিল। দুজনেই সকালে জগিং করতে গিয়ে মন্দিরে প্রার্থনা করত, এই জন্যই দুজনের মৃত্যু একই জায়গায় হয়। ডেভিড বলে শুধু মন্দিরের কাহিনী বাদে বাকি সব তো আলাদা। জয় বলে না, আচুতের মৃত্যুর সময় আশেপাশের মানুষের কাছ থেকে জানতে পারে মেট্রোতে চলাচল করতে করতে তাদের ভালো সম্পর্ক হয়ে যায়। সে সবসময় মেট্রো ব্যবহার করত, প্রতিদিন 6টা থেকে 7টার মধ্যে মন্দিরে যেত, 1 ঘন্টা খেলা করত। আচুতকে 1 মাস ফলো করে 2বার মারতেও চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। তবে 3য়বার সফল হয়, আর সেটাই বিক্রান্তের ক্ষেত্রে ব্যবহার করে। আঞ্জি জিজ্ঞেস করে তুমি কি এসব অঞ্জলিকে বলবে? জয় বলে ওকে আর কি বলবো, আমাদের জন্যই তো এটা বোঝা অনেক কঠিন। জয় অঞ্জলির বাসার সামনে এসে দেখে অঞ্জলি আকাশের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। জয়ও সেদিকে তাকাতেই তার কিছু একটা খটকা লাগে। স্নিগ্ধা কমিশনারের সাথে দেখা করতে এসে জানায় সে সিসিটিভি ফুটেজ কিংবা ফরেন্সিক রিপোর্টে কোথাও কিছু পায়নি। কমিশনার প্রচন্ড রেগে বলে তোমাকে আগেই বলেছি উপর থেকে প্রেসার আসছে, কেস ক্লোজ করো। এটা সাধারণ ওপেন অ্যান্ড শাট কেস, তারপরও তুমি মিডিয়ার সামনে ফালতু বয়ান দিয়ে বেড়াচ্ছ। 30 মিনিটে মিডিয়া আসবে, তুমি বলবে এটা অ্যাক্সিডেন্ট, আর এই কেস এখানেই ক্লোজ হয়ে যাবে। জয় সুয়ান লেকস অ্যাপার্টমেন্টের চূড়ায় বসে আঞ্জিকে কল দিয়ে বলে খুনি 1 মাস ধরে ভিকটিমের উপর নজর রাখছিল। আচুতের বাসার বিপরীতে আছে সুয়ান লেক অ্যাপার্টমেন্ট, তাই সম্ভাবনা আছে খুনি আচুতের উপরে এখান থেকেই নজর রাখছিল। তাই জয় সেখানে গিয়ে লক্ষ্য করে আচুতের বাসা কোথায়, ক্রাইম সিন কোথায়, আর মেট্রোটা কোথায়। আঞ্জি জিজ্ঞেস করে এমন হলে আসল খুনিকে কিভাবে খুঁজে বের করবি? জয় এবার ওই টাওয়ারের যত ফ্ল্যাট আছে সব ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করে মোটা চশমা পরা, টেকো মাথা আর খোড়া পায়ের পোলিও রোগীকে তারা কেউ দেখেছে কিনা। স্নিগ্ধা তখন মিডিয়াকে জানায় আমরা তদন্ত করে সন্দেহজনক কিছুই পাইনি, তাই আমরা বলতে বাধ্য হচ্ছি এটা শুধুমাত্রই অ্যাক্সিডেন্ট ছিল। জয় তখন মোটা ফ্রেমের টাকওয়ালা একজনকে পায়, কিন্তু তার পায়ে কোনো সমস্যাই নেই। হুডি পরা সাধু টিভিতে স্নিগ্ধার খবর দেখছে, তখনই তার ফ্ল্যাটের দরজায় কেউ নক করে। সাধু গিয়ে দরজা খুলতেই দেখে জয় দাঁড়ানো। এত উপরে উঠতে উঠতে জয় হাঁপিয়ে গেছে। সাধু জয়কে পানি না সেধে নিজেই পানি পান করে বোতলটা মুচড়ে পকেটে রাখে। জয় কিছুটা শান্ত হয়ে এতক্ষণ যেমন বর্ণনা দিয়েছে তেমনই বলে টাক মাথার, মোটা ফ্রেমের চশমা পরা, পায়ে পোলিওর সমস্যা আছে, এমন কাউকে দেখেছেন? বাস্তবে সাধু একদমই ভিন্ন, তার মাথা ভর্তি চুল আর পা একদম সুস্থ, তবে তার ঘরে নানা রকমের বেশভূষা আছে, তার মানে সে ছদ্মবেশ ধরে খুনগুলো করেছে। সাধু মাথা নাড়িয়েই না ইশারা করে দরজা লাগিয়ে দেয়। সাধুর পরিচয় সবার সামনে আসতে পারে সেই ভয়ে সে দ্রুত রিভলভারে গুলি লোড করে সাইলেন্সার লাগিয়ে সবার নজর এড়ানোর জন্য লাল কাপড়ে মুড়ে বাইরে বের হয়েই গুলি করতেই যাবে, তখনই লক্ষ্য করে জয় সেখানে নেই। সাধু এবার হন্যে হয়ে পুরো ফ্লোর খুঁজে বেড়ায়, জয় তখন উপরের ফ্লোরেই আছে। এভাবে জয়কে খুঁজে না পেয়ে সাধু এক জায়গায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে শব্দ শোনার চেষ্টা করে। নিচে তখন বাচ্চারা খেলছে, একপাশে কিছু মহিলারা কথা বলছে। এরই মধ্যে জয়কে অন্যদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুনতে পায়, শুনেই দে দৌড়, পায়ে খিল ফুটে রক্ত পড়তে থাকে। তবুও সাধু না থেমে জয়কে মারার জন্য পাগলের মতো দৌড়ে উপরের তলায় আসে। জয়ের অপোজিট ফ্লোরে গিয়ে বন্দুক তাক করতেই জয়ের লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আবারও সাধু ব্যর্থ হয়, তবুও হার না মেনে রক্তাক্ত পা নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে যত ক্যাবেলের তার আছে সব একসাথে পেঁচিয়ে কার্নিশের কোনায় গিয়ে বন্দুক তাক করে দাঁড়ায়। জয় তখন নিচে নামতে থাকে। যেই না জয় বিল্ডিং থেকে বের হতেই যাবে তখনই সাধুর বন্দুকের লাল কাপড় বাতাসে খুলে যায়। ঝড়ো হাওয়া বওয়া শুরু করতে না করতেই ঝুম বৃষ্টি শুরু হয়। জয় আর এগোয় না, সাধু তবুও অপেক্ষা করতে থাকে। আশেপাশের মানুষজন ছাতা মাথায় হাঁটা শুরু করে। জয়ও বৃষ্টি থামার অপেক্ষা না করে দেয় হাঁটা। এত মানুষের ছাতার ভিড়ে সাধু আর জয়কে দেখতে পায় না। জয় তার গাইতে গিয়ে বসে পড়ে। জয়কে না মারতে পেরে সাধু কানেশের উপরে বসে পায়ের খিল বের করে। লাল কাপড়টা উড়ে এসে জয়ের সামনে পড়ে। জয় সেটাকে সরিয়ে দেয়। এবার জমবে খেলা, কারণ একদিকে মৃত্যু
আর অন্যদিকে জয়। সাধু তার বিল্ডিং এর এক সার্ভিলেন্স অপারেটরকে টাকা দিয়ে সিসিটিভি ফুটেজ নিয়ে তার হ্যান্ডেলার বশিরকে কল দিয়ে বলে 9:30 থেকে 10:42 পর্যন্ত এই এরিয়ার সব মোবাইল ফোন টাওয়ারের কল ডিটেলস বের করো। বশির ফোন নম্বর দিলে সাধু একে একে সবাইকে কল দিয়ে জয়কে খুঁজতে থাকে। এভাবে জয়কে পেয়েও যায়, কারণ জয় তখনও এক বাসায় গিয়ে খুনির বিবরণ দিয়ে জিজ্ঞাসাবাদ করছে। সেখান থেকেই সাধু জয়ের পরিচয় জানতে পারে যে তার নাম মৃত্যুঞ্জয়। সবাই তাকে জয় বলেই ডাকে। সাহারা কলোনির 8 নম্বর ব্লকে থাকে, ফ্ল্যাট নম্বর 302। সাধু জয়ের মুভমেন্টের উপরে নজর রাখতে শুরু করে। সাধু বশিরকে জানায় জয়ের স্বেচ্ছা সংবাদপত্রের জন্য শোক সংবাদ সংগ্রহ করে। বশির বলে তাকে সেখানেই মারলে না কেন? পরবর্তীতে ও যদি আমাদের জন্য বিপদ ডেকে আনে, তার গাড়ির ব্রেক ফেল করিয়ে দাও। জয় মেইন রোড দিয়ে হাঁটতে লাগলেই আঞ্জি সেখানে গাড়ি নিয়ে আসে। সাধু তাদের পিছু না করে তাদের গাড়িতে জিপিএস লাগিয়ে দেয়, তাই জয় যেখানেই যাক না কেন সেটা সাধু টের পেয়ে যাবে। গাইতে রেডিওতে প্রোগ্রাম চলছে, সেখানে পারফেকশনিস্ট নিয়ে কোনো কথা বলা হচ্ছে। সেটা শুনতেই জয়ের মাথায় আসে খুনি আসলেই পারফেকশনিস্ট। এত নিখুঁতভাবে সব করছে, তার মানে এই দুইটা তার প্রথম খুন না। সাত্তিয়া যেহেতু হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করে, তাই সাত্তিয়ার কাছে আসলেই সাত্তিয়া বলে আগেই বলেছি ওখানে কেউ নেই, কিন্তু তুমিই বলছো যে সে অনেকগুলো খুন করেছে, তার কোনো অস্তিত্বই নেই, সে কিভাবে খুন করবে? জয় বলে তোমার কাছে শুধু স্বাভাবিক মৃত্যুর লাশগুলোর পোস্টমর্টম আসে না, বরং শহরে সব লাশেরই পোস্টমর্টম রিপোর্ট আসে। আমি সেগুলো রিপোর্ট চাই। নিয়মের বাইরে গিয়ে সাত্তিয়া এসব করতেই চায় না, কারণ হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারলে সাত্তিয়ার খবর আছে। সাত্তিয়া রেগে হাঁটা দিতে গেলেই আঞ্জি বলে জয়কে ভেতরে যেতে দিতে পারবে। এদিকে সাধু ট্রেস করতে করতে হাসপাতালের এরিয়াতে চলে আসে। সাত্তিয়া জানায় ডক্টর 3টা পোস্টমর্টম করে লাঞ্চে যাবে, তখন 1 ঘন্টার মতো সময় পাওয়া যাবে। সাত্তিয়া জয়কে নিয়ে যায়, আর আঞ্জি গাড়ি দূরে পার্ক করার জন্য স্টার্ট দিলেই গান বেজে ওঠে। সাধু বুঝে যায় জয় ভেতরেই আছে। আঞ্জি গাড়ি থেকে নেমে নির্দ্বিধায় হাঁটা শুরু করে, আর সাধু তার পিছু পিছু যেতে থাকে। এদিকে সাত্তিয়া আর জয় কোন রকমের ডক্টরকে এড়িয়ে রেকর্ড রুমের দরজা খুলে জয়কে ভেতরে পাঠায়। হঠাৎ ডক্টর এসে জিজ্ঞেস করে এই রুমের দরজা খোলা কেন? সাত্তিয়া ভয়ে আমতা আমতা করলে ডক্টর বিষয়টাকে পাত্তা না দিয়ে বলে দরজা লাগিয়ে চলো, কাজ আছে। সাত্তিয়া বাইরে থেকে দরজা লক করে দেয়। জয় ফাইল খুঁজে থাকে, আর সাধু আঞ্জিকে ফলো করে হাসপাতালের ভেতরে চলে আসে। আঞ্জি সাত্তিয়াকে দেখে হাই দিতেই ডক্টর থাকায় সাত্তিয়া ইশারায় আঞ্জিকে যেতে বলে, কিন্তু আঞ্জি কিছুই বুঝতে পারে না। সাধু পাশ থেকে তাদের ইশারায় বুঝে যায় যে রুম লক করা, আর চাবি আঞ্জির কাছে। সে এবার রুমের দিকে হাঁটা শুরু করে। জয় কিছু ফাইল পেয়ে সেগুলো ছবি তুলতে থাকে, আর সাধু যতগুলো তালা মারা রুম আছে সবগুলো তালা ভেঙে চেক করছে। রেকর্ড রুমের তালা ভাঙতেই জয় শব্দ পেয়ে সতর্ক হয়ে যায়। দ্রুত ফাইলের পেজ ছিঁড়ে নিয়ে পালাতে গেলে সেলফে ধাক্কা লেগে সবগুলো সেলফ পড়ে গিয়ে দরজা আটকে দেয়। জয় জানালার কাঁচ ভেঙে পালায়, আর সাধু ভেতরে এসে জয়কে দেখতে না পেয়ে ভাঙা কাজ দেখে সেদিকে হাঁটা শুরু করে। জয় কাউকে কল দিয়ে বলে নতুন কেস পেয়ে গেছে, সেটা নিয়ে ব্যস্ত থাকবো। বলতে বলতেই জয় ওয়াশরুমে ঢোকে। সাধু ভেতরে না গিয়ে খবরের কাগজ দিয়ে আটা এক টেলিফোন বুথের ভেতর থেকে বন্দুক তাক করে রাখে। জয় বের হলেই তাকে শেষ করে দিবে। অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু জয় আর বের হয় না। সাধু ওয়াশরুমের কোথাও জয়কে পায় না। সাধু ভাবতে থাকে সে কি যেন একটা মিস করেছে। তখনই সে বুঝতে পারে জয় একটু আগেই মুসলিম সেজে ওয়াশরুম থেকে বের হয়েছিল। জয় হাতছাড়া হয়ে যাওয়ার খবর পেয়ে বশির সাধুকে মনে করিয়ে দেয় তুমি কি করেছো জানি না, কিন্তু আমি যে সাধুকে চিনি সে তার কাজে খুব মনোযোগী। সাধু এবার দৃঢ় প্রতিজ্ঞ হয় যেভাবেই হোক সে জয়কে ধরবে। জয় তখন সমস্ত ফাইল সামনে রেখে স্টাডি করছে, আর অন্যদিকে সাধু জয়কে মারার প্ল্যান বানাচ্ছে। সকালে বের হওয়ার আগে জয় ভালো করে দরজা বন্ধ করে দেয়। সাধু তখনও জয়ের বাসার সামনেই দাঁড়ানো। জয়কে সাত্তিয়া কল দিলে আঞ্জি কল রিসিভ করতে মানা করে, কারণ কালকে জয় রেকর্ড রুমের কাজ ভেঙেছে। দ্বিতীয়ত সমস্ত সেলফ উল্টে পাল্টে দিয়েছে। জয়ের সাথে আরো একজনকে জানালা দিয়ে যেতে দেখা গেছে, যে কিনা রুমের দরজা ভেঙেছিল। কিন্তু সমস্ত দোষ এখন সাত্তিয়ার উপর এসে পড়েছে, তাই সাত্তিয়া প্রচন্ড রেগে আছে। তা আমরা এখন কোথায় যাচ্ছি? জয় জানায় সে স্নিগ্ধার সাথে দেখা করতে যাচ্ছে। স্নিগ্ধা তখন এক রেস্টুরেন্টে আছে। আসলে সে এখানে বিয়ের জন্য ছেলে দেখতে এসেছে। সাধু তখন সবার নজরের আড়ালে জয়ের ফ্ল্যাটের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে এসে ভালো করে সব খুঁজতে থাকে। জয় স্নিগ্ধার কাছে এসে কেস নিয়ে বলা শুরু করে। স্নিগ্ধা অনেকভাবে বোঝায় যে এটা কেস নিয়ে কথা বলার জায়গা না, কিন্তু জয় স্নিগ্ধার কোনো কথাই শুনতে চায় না। জয় বলে জানুয়ারি 26 তারিখে মালাকাজিগিরি কর্পোরেটর অ্যাক্সিডেন্টে মারা যায়। 1 সপ্তাহ পর সে একই প্রতিযোগীর ব্যক্তিগত সহকারী যিনি তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেও অ্যাক্সিডেন্টে মারা যায়। জানুয়ারি 23 তারিখে রাজিহা মাইন্ড স্পেসের কাছে এক সফটওয়্যারের এমডি মারা যায়। 1 সপ্তাহ পর একই প্যাটার্নে অন্য এক কোম্পানির HR মারা যায়। আমি 100%
100% শিওর এসব আসলে পরিকল্পিত খুন। স্নিগ্ধা এসব কথায় বিরক্ত হয়ে কনস্টেবলকে ডেকে জয়কে বের করে দেয়। স্নিগ্ধা রেগে বলে, বেশি হিরো হতে যেও না। কথাটা জয়ের আত্মসম্মানে লাগে। জয় রেগে বলে, আমি হিরো কেন হতে যাব? আমি অলরেডি হিরো। যেদিন ওই বাচ্চা মেয়েটা আমার হাত ধরেছে সেদিনই সে আমাকে হিরো বানিয়েছে। এই হিরো কথা দিয়েছে তার বাবার সাথে কি হয়েছে সেটা সে জেনেই ছাড়বে। কিন্তু হিরো জানে না ভিলেনটাকে, তবে অঞ্জলি জানে ভিলেন আছে, যার জন্য তার আত্মবিশ্বাস কমে গেছে। আমাকে ওর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই হবে, যে যাই ভাবুক না কেন আমি খুনিকে খুঁজে বের করবই। জয় চলে গেলেই স্নিগ্ধা ফাইল তুলে পড়তে থাকে। সাধু জয়ের বাসার কোথাও কিছুই পায় না। হঠাৎ হাত থেকে পানির বোতল পড়ে গেলে পড়ে যাওয়া পানির মধ্যে ফাইলগুলোর প্রতিচ্ছবি দেখতে পায়। জয় আসলে বুদ্ধি করে সব ফাইল সিলিং এর সাথে লাগিয়ে দিয়েছে, কিন্তু জয়ের এই বুদ্ধি শেষমেশ ফেল হলো। কনস্টেবল জয়কে বলে, মানলাম তোমার কথা মতো একজন খুনি আছে, কিন্তু সে যদি তোমার জীবনের জন্য বিপদ হয়ে দাঁড়ায়? জয় হেসে বলে, সে জানেই না এই দুনিয়াতে আমিও আছি। জয় বাসায় ফিরে এসে চাবি নিতে গেলেই লক্ষ্য করে চাবি সবসময় যেখানে থাকে সেখানে নেই। চাবির জায়গা পরিবর্তন হয়েছে আর সেখানে ময়লাও আছে। জয়ের মনে এবার খটকা লাগে। কনস্টেবল বলেছিল খুনি বুদ্ধিমান হলে সে জয়ের পেছনে অবশ্যই পড়বে। আঞ্জিও বলেছিল সেদিন হাসপাতালে জয়ের সাথে সাথে আরো একজন রেকর্ড রুম থেকে বের হয়েছিল। তাহলে সত্যিই কি খুনি জয়ের পেছনে পড়েছে? সাধু তখন চায়ের দোকানে বসে চা পান করতে করতে জয়ের উপর নজর রাখছে। জয় কিছু একটা বোঝার জন্য হাত থেকে চাবি ফেলে দেয়। চাবি তোলার বাহানায় নিচু হয়ে প্রথমে দরজা খুলে দেখে ভেতরেরটা তালা মারা, জানলা লাগানো। চাবি দিয়ে জানলা ফুটো করে উকি মেরে দেখে কাউকেই দেখা যায় না, কিন্তু নাকে গ্যাসের তীব্র গন্ধ পায়। এটা একটা ট্রাপ বুঝতে পেরে জয় ভেতরে না গিয়ে চুপচাপ সোজা হেঁটে রাস্তায় আসে। সাধু খবরের কাগজের আড়ালে জয়ের দিকে বন্দুক তাক করে আছে। জয় আচমকায় ট্রাফিক পুলিশকে কষে একটা চড় মেরে দেয়। সাথে সাথেই তার আশেপাশে ভিড় জমে যায়। এত ভিড়ের কারণে সাধু আর জয়কে মারতে পারে না। জয় এদিক সেদিকে তাকিয়ে খুনিকে খোঁজার চেষ্টা করে। তখনই হঠাৎ তার নজর পড়ে দূরে কালো হুডিতে সাধুর দিকে, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। জয়কে মোবাইল কোর্টে আনা হয়। জয় তখনও চারিদিকে খোঁজ করে কোথাও সেই খুনিকে দেখা যায় কিনা। প্রিজন ভ্যানে উঠেও কড়া নজরে দেখতে থাকে, কারণ খুনি আসামি সেজেও তো আসতে পারে। প্রিজন ভ্যান চলতে শুরু করতেই সাধু ডায়েরিতে জয়ের মৃত্যুর ডেট লিখে রাখে, আর সেটা হলো 2 অক্টোবর। জয়কে সেন্ট্রাল জেলে আনা হয়। জয় যদি আজ ভুলেও ওই বাসায় প্রবেশ করত তাহলে আজই ছিল জয়ের শেষ দিন। জয়ের মনে সেই ভয় কাজ করতে থাকে, তাই সে এই জেলের মধ্যে থেকেই তার ভয় কাটানোর চেষ্টা করতে থাকে। আর সাধু বাইরে বসে প্ল্যান করতে থাকে কিভাবে সে জয়কে মারবে। সাধু আর জয় দুজনের মনেই প্রশ্ন আসে, কোথাও তো একটা ভুল হয়েছে, যার জন্য জয় সাধু সম্পর্কে আর সাধু জয় সম্পর্কে জেনে গেছে। সাধু যেভাবেই হোক জয়কে মারবে, কিন্তু জেল থেকে বের হওয়া পর্যন্ত সে কি আদেও অপেক্ষা করবে? আর সাধু চিন্তা করে জয় কেন ইচ্ছা করে জেলে গেল। এখন প্রশ্ন একটাই, কে হবে কার শিকার, আর শেষ হাসিটাই বা কে হাসবে? জয় জেলের মধ্যে এক কন্ট্রাক্ট কিলারকে খুঁজে জানায় কেউ তাকে মারতে চায়। সেও একজন কন্ট্রাক্ট কিলার। লোকটা তাকে গুরুত্ব না দিতে চাইলে জয় বলে, তুমি জীবনে হয়তো অনেককে মেরেছ, কিন্তু এই প্রথম কারোর জীবন বাঁচানোর সুযোগ পাচ্ছ, এরই মাধ্যমে হয়তো প্রায়শ্চিত্তের সুযোগ পাবে। লোকটা তার কথায় রাজি হলে জয় বলে, আমি জানতে চাই এরা কারা, কেন আর কি চিন্তা করে এবং কিভাবে কাজ করে। লোকটা জানায় সব কন্ট্রাক্ট কিলার একভাবে কাজ করে না, তবে সব কন্ট্রাক্ট কিলারের মধ্যে দুইটা জিনিস কমন। প্রথমত পরিচয়, কেউ আমাদের পরিচয় আর কাজ সম্পর্কে জানবে না। এক কথায় আমাদের কোনো অস্তিত্বই থাকে না। যদি কেউ জানতে পারে সেই মুহূর্তেই হয়ে যায় শেষ মুহূর্ত। জয় জিজ্ঞেস করে, যদি তাদের অস্তিত্বই না জানি তাহলে কন্ট্যাক্ট করব কিভাবে? লোকটা বলে, তুমি আসলে এতটাও বলদ না। আমাদের লোক বাইরে থাকে যাকে বলা হয় হ্যান্ডেলার, তাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে ডিটেইলস কিলার পর্যন্ত পৌঁছায়। সাধুর সেই হ্যান্ডেলার হলো বশির। পরিচয় গোপন রাখাই এই হ্যান্ডেলারদের প্রথম এবং প্রধান শর্ত। ক্লায়েন্ট তোমাকে মারার কন্ট্যাক্ট দিয়েছে, তার মানে তোমার সেই কন্ট্যাক্ট কিলার এখনো বেঁচে আছে। কিলারের হ্যান্ডেলার সাথে দেখা করার প্রয়োজন পড়লে সন্ধ্যায় গিয়ে দেখা করতে হয়, মানে অন্ধকারে। সাধু বশিরের চেম্বারে এসে সব দরজা জানালা বন্ধ করে দেয়। বশির বলে, তুমি এখানে আসছো জানলে নতুন কাজটা আর ওখানে পাঠাতাম না। কন্ট্রাক্ট কিলারের কাজের প্যাটার্ন জানতে পেরে জয় জেল থেকেই স্নিগ্ধাকে কল দেয়। জয় জানায় কিলারদের একজন হ্যান্ডেলার থাকে যার মাধ্যমে ওরা কন্ট্রাক্ট নেয়। বিবিএ ব্যাংকের মালিক নিজে হয়তো কিলারের সাথে কথা বলেনি, কিন্তু কিলারের হ্যান্ডেলারকে ঠিকই কল দিয়েছিল। সেদিন আপনি যখন আমার সাথে গাড়িতে দেখা করেছিলেন, কিলারের হ্যান্ডেলারও হয়তো আমাদের পিছু করছিল। আপনি প্লিজ আমার বাসায় কাউকে পাঠান, কিলার গ্যাস লিক করে রেখেছে, আপনি গেলেই বুঝতে পারবেন। এদিকে সাধু জয়ের প্ল্যান হয়তো কিছুটা আন্দাজ করতে পারে, তাই রিস্ক না নিতে তার হ্যান্ডেলার বশিরকে বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলে। নিজে অবশ্য মাস্ক পরে নেয়।
স্নিগ্ধা কনস্টেবলকে জয়ের বাসা চেক করতে পাঠায়। কনস্টেবল জানলার গোড়ায় চাবি পেয়ে দরজা খুলতেই ধপ করে আগুন ধরে যায়। কনস্টেবল এসে স্নিগ্ধাকে জানালে স্নিগ্ধা এবার জয়কে বিশ্বাস করে। বিনোদ জানায় বশির নামে একজনের নম্বর পাওয়া গেছে, যে একটা বন্ধকি দোকানের মালিক, কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল রাতে তার লাশ পাওয়া গেছে। স্নিগ্ধা বলে জয় হয়তো এমন কিছু খুঁজছে যা আমরা দেখতে পাচ্ছি না। ওকে একটা সুযোগ তো অবশ্যই দেওয়া উচিত। তার আগে বশিরের ক্রাইম সিনে চলো, জয়কেও সাথে নিব। বিনোদ জানায় জয় তো এখন জেলে। স্নিগ্ধা এবার জয়কে বের করে নেয়। বশিরের শপে আসতেই পোস্টমর্টম রিপোর্ট জানতে চাইলে এক অফিসার জানায় বশিরের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়নি। জয় বশিরের নোটবুক চেক করে দেখে তাতে একটা পেজ নেই। পুলিশ জানায় বশিরের মৃত্যুর সময় সে চেয়ারেই বসেছিল। জয় চেয়ারের নিচে ঝুঁকে দেখে একটা ছোট চিরকুট, সেখানে লেখা মন্দা মার্কেট, সন্ধ্যা 6টা। বশির তার শেষ সময় চলে এসে বুঝতে পেরেই হয়তো এটা লিখে রেখেছিল। জয় স্নিগ্ধাকে বলে নিশ্চয়ই এটা ওই খুনির কাজ। আমরা মার্কেটে গেলে কিছু না কিছু অবশ্যই জানতে পারবো। এখন 3:30 বাজে, যদি সে আরেকটা কন্ট্রাক্ট পায় তাহলে আরো একটা জীবন যাবে। স্নিগ্ধা বিনোদকে সিভিল ড্রেসে থাকা ব্যাকআপ ডাকতে বলে। মার্কেটে এসে স্নিগ্ধা টিম ভাগ করে জয়কে নিজের সাথে নিতে চায়, কিন্তু জয় বাহানা করে বলে সে বাজারের মধ্যে থেকেই কিলারকে খুঁজতে চায়। স্নিগ্ধা ওয়াকি টকি দিয়ে কন্ট্রোল রুমে চলে আসে। সাধু তখন মার্কেটে চলে আসে আর জয় কিলারের বর্ণনা দিয়ে সবাইকে সতর্ক করে দেয়। জয় জানায় খুনির পায়ের বাম সাইডে পোলিও আছে, মাথায় কোনো চুল নেই আর মোটা ফ্রেমের চশমা পরা। সাধু হাঁটতে হাঁটতে হঠাৎ তার সন্দেহ হয়। পুলিশে ইশারা করতে দেখে সে বুঝে যায়। জুতার ফিতা বাঁধার নাম করে নিচে বসে লক্ষ্য করে দূর থেকে জয় হেঁটে আসছে। পুলিশের টিম কোথাও জয়ের দেওয়া বর্ণনার মতো মানুষ পায় না। নিজেরাই এটা বলা বলি করলে সাধু সেটা ঠিকই শুনে ফেলে। স্নিগ্ধা বলে 3টা ক্লু ম্যাচ হওয়ার দরকার নেই, একটা মিললেও তুলে নাও। জয়কে বলে 6:10 বাজে, মনে হয় না সে আসবে। জয় আর একটু অপেক্ষা করতে বলে। সাধু তখন স্বাভাবিকভাবেই হাঁটতে থাকে। জয়ের পাশ কেটেই সে চলে যায়, কিন্তু জয় তো আর তাকে চিনতেই পারে না। সাধু জয়ের পাশে এসে দাঁড়িয়ে গ্যাস লাইট চাইলে জয় তাকে না দেখেই দিয়ে দেয়। সাধু তখন সিগারেট ধরিয়ে চলে যায়। জয় সিগারেট ধরতে গেলে লক্ষ্য করে গ্যাস লাইটে লেখা 2 অক্টোবর। সাথে সাথেই পেছনে ফেরে, কিন্তু সাধুকে আর পায় না। সাথে সাথেই স্নিগ্ধাকে জানিয়ে দেয়। স্নিগ্ধা দ্রুত তার টিমকে খুঁজতে বলে। সাধু তখন দোকানে চাল নামিয়ে দিয়ে পর্দার আড়ালে হাঁটতে থাকে, যার জন্য কেউই তাকে আর দেখতে পায় না। জয় দ্রুত কন্ট্রোল রুমে এসে ক্যামেরা জুম করতে বলে। কোথাও কিছু না পেয়ে স্নিগ্ধা প্রচন্ড রেগে বলে দয়া করে আমার সময় নষ্ট করো না। জয় দেখায় গ্যাস লাইটে 2 অক্টোবর লেখা। এই দিনই জয়ের জেল থেকে বের হওয়ার কথা ছিল। সেই দিনই ওই খুনি জয়কে মারবে। স্নিগ্ধা তবুও বিশ্বাস করতে চায় না। হতাশ হয়ে জয় বাসায় ফিরে আসে। আয়নায় নিজের চেহারা দেখে তার প্রচন্ড রাগ হয়, কারণ এত কিছু করেও সে স্নিগ্ধাকে বিশ্বাস করাতে পারল না। কষ্টে জয় ড্রিঙ্কস করতে করতে সব ফাইল ছিঁড়ে ফেলে। বারবার চোখের সামনে অঞ্জলির মায়াবী চেহারা ভেসে ওঠে। সেই রাতেই অঞ্জলির বাসার সামনে এসে দাঁড়ায়। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তখনই জয়ের আন্টি কল দেয়। জয় চুপ করে থাকলে আন্টি জিজ্ঞেস করে কি হয়েছে। জয় কাঁপা কাঁপা কণ্ঠে বলে হেরে যাওয়ার ভয় লাগছে। আন্টি বলে হেরে যাওয়া ভুল কিছু না, কিন্তু ভয় পেয়ে না লড়াই করে হেরে যাওয়াটা ভুল। জয়ের এবার টনক নড়ে। নিজের ছায়াকে সে খুব ভালোভাবে লক্ষ্য করে। স্নিগ্ধা বলেছিল খুনিকে কোনো ক্যামেরায় দেখা যায়নি। জয় সাতিয়া আর আঞ্জিকে নিয়ে দ্রুত বাজারের কন্ট্রোল রুমে আসে। জয় এখন তাকে খুঁজবে যে ক্যামেরা থেকে বারবার আড়াল হচ্ছে, নাকি যাকে ক্যামেরায় দেখা গেছে। খুঁজতে খুঁজতে সাধুকে পেয়েও যায়, তবে সাধু সবসময় ক্যামেরা আড়াল করে হাঁটছিল, যার জন্য তাকে কোনো জায়গায় দেখা যায় না। জয়ও সবগুলো ক্যামেরা চেক করতে চায়, কারণ কোথাও না কোথাও সে তো অবশ্যই ভুল করেছে। জয় সাধুর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করে। সব ক্যামেরায় কোনো না কোনো ভাবে সাধু নিজেকে আড়াল করেছে। জয় বলে আমরা সেটাই দেখছি যেটা খুনি আমাদেরকে দেখিয়েছে। জয় 2টা ক্যামেরার সময় জিজ্ঞেস করলে অপারেটর জানায় একটা হচ্ছে 5:24 আর একটা 5:27। প্রশ্ন হলো এই 3 মিনিট সে কোথায় ছিল। জয় একটা লেটার বক্স দেখতে পায়, যেখান থেকে সাধু তার নতুন টার্গেটকে ফলো করেছে। কিলারকে খোঁজার উপায় হিসাবে জয় ট্রাফিক পুলিশের হাতে থাকা ক্যামেরার ফুটেজ থেকে আঞ্জি এবং সাতিয়াকে দিয়ে যত বাইক সেখানে ছিল সবগুলোর নম্বর লিখিয়ে নেয়। এরপর ক্যামেরা লক্ষ্য করে কেউ GHMC এর পোশাক পরে আছে কিনা। একজনকে লেটার বক্স থেকে কিছু বের করতে দেখা যায়। মানুষের ভিড়ে কোনো রকমে এক পাশের চেহারা দেখা যায়, যেখানে সাধু পানি পান করছিল। অন্য ক্যামেরাতেও সাধুর চোখ দেখা যায়। জয় এবার বুঝে ফেলে এটা কে। জয় বলে মানুষ
চাইলে কখনোই তিনটা জিনিস বদলাতে পারবে না। এক, তার উচ্চতা, দ্বিতীয় তার ক্ষুধার্ত শিকারীর নজর, আর তৃতীয় তার অভ্যাস। বলেই মোবাইল বের করে দেখায় যে সাধুর আসল চেহারার ভিডিও জয়ের কাছেই আছে। সেদিন যখন সেসব ফ্ল্যাটে গিয়ে খোঁজ করছিল, যখন জয় তার ফোনের ক্যামেরা অন রেখেছিল, সাধু সেদিন জয়ের সামনে ঠিক যেভাবে পানি পান করে বোতল মুচড়ে পকেটে রেখেছিল, আজও ঠিক তাই করেছে। আর এই জন্যই জয় সাধুকে ধরে ফেলেছে। জয় সাধুর চেহারার ভিডিও স্নিগ্ধাকে দেখালে স্নিগ্ধা বিশ্বাসই করতে চায় না, কারণ এর কোনো সলিড প্রমাণ নেই। একটা ছবি দিয়ে কাউকে কিভাবে খুনি বলা যায়? জয় অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্নিগ্ধা চলে যায়। রাতে জয় তাদের আড্ডাখানায় আসলে আঞ্জি জিজ্ঞেস করে, সারা দুপুর তুই কোথায় ছিলি? এখন আর কি করবি? সব তো শেষ। জয় বলে, খেলা এখনো শেষ হয়নি, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ শেষও হবে না। এবার আমাদের অন্য পথে যেতে হবে। জয় আসলে সাধুর ছবি শ্রদ্ধাঞ্জলির মানে সাধু মারা গেছে এমন এক খবর তার পত্রিকায় ছাপিয়ে দেয়। এখন আর সাধু কোনোভাবেই লুকাতে পারবে না। কিন্তু সাধু তখন শিখ সেজে নতুন রূপ ধারণ করে তার কাজে ব্যস্ত। স্নিগ্ধা খবরের কাগজ দেখে প্রচন্ড বিরক্ত হয়ে যায়। জয়ের উদ্দেশ্য সাধুকে খোঁজা নয়, বরং আরো একটা মানুষ হত্যা থেকে থামানো। জয় তার টিম নিয়ে রাস্তার মাঝখানে বড় করে সাধুর পোস্টার টাঙায়। কনস্টেবল স্নিগ্ধাকে অনুরোধ করে একটাবার জয়কে সুযোগ দেন। ডেভিড জয়কে জিজ্ঞেস করে, কি মনে হয় আমরা কি ওই খুনিকে ধরতে পারবো? জয় বলে, অনেক মানুষ আছে যারা মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ে, একজন সাধুকে দেখে চিনতে পারলে কাজ হয়ে যাবে। এক বয়স্ক লোক তখন খবরের কাগজ পড়ে হতবাক হয়ে যায়, কারণ কয়েকদিন ধরেই সাধু মারা যাওয়ার খবরটা সে বারবার দেখছে। হঠাৎই লোকটা সাধুকে তার সামনে হাঁটতে দেখে হতবাক হয়ে দৌড়ে গিয়ে সাধুকে ডাকে, কিন্তু সাধু শুনতে পায় না। সাধু তখন একটা বাসায় ঢোকে। লোকটা দ্রুত জয়কে কল দিয়ে জিজ্ঞেস করে, আপনি যে আপনার আত্মীয় মারা যাওয়ার খবর ছাপিয়েছেন সেটা কি সত্য? আমি তো তাকে একটু আগেই দেখলাম। অবশেষে জয়ের প্ল্যান সাকসেস হয়। জয় লোকেশন নিয়ে নিজে তো সেখানে আসে, সাথে স্নিগ্ধাকেও ডাকে। স্নিগ্ধা বিরক্ত হয়ে বলে, এটাই তোমার শেষ সুযোগ। স্নিগ্ধা এবার সেই বাসার দিকে আসে। গেটে আসতেই হুট করেই স্কুটির টায়ার পাংচার হয়ে যায়। কৌতূহলী হয়ে সেটা দেখতে গিয়ে আচমকা ভেতর থেকে কেউ কনস্টেবলের হাতে গুলি করে দেয়। স্নিগ্ধা তাড়াতাড়ি কনস্টেবলকে নিয়ে পাঁচিলের আড়ালে লুকিয়ে বিনোদকে কল দিয়ে ব্যাকআপ পাঠাতে বলে। জয় সাতিয়া আর আঞ্জিকে বলে আশেপাশের মানুষজনকে সরিয়ে দিতে। জয় গিয়ে কনস্টেবলকে নিয়ে আসে। স্নিগ্ধা গুলি করে সাধুকে ব্যস্ত রাখার চেষ্টা করে। কনস্টেবলকে তখন হাসপাতালে পাঠানো হয়। ততক্ষণে বিনোদ ও ব্যাকআপ নিয়ে এসেই তার পজিশন নিয়ে নেয়। জয়কে সরিয়ে নেওয়া হয়। স্নিগ্ধা গাইড করতেই টিম বাসার পাঁচিল টপকে ভেতরে ঢোকে। বিনোদ সামনের বাসার ছাদে গিয়ে দূরবীন দিয়ে দেখে বলে সে টার্গেটকে দেখতে পাচ্ছে। স্নিগ্ধার আদেশে টিমের বাকিরা গুলি চালাতে শুরু করে। স্নিগ্ধাও গেট টপকে ভিতরে যায়। টিম গুলি করতে করতে এগোতেই সাধু এক অফিসারের পায়ে গুলি করে দেয়। স্নিগ্ধা বিনোদকে সাধুর পজিশন বলতে বলে। বিনোদ বলে সে এখন কিচেনে আছে। স্নিগ্ধা উঠে গুলি করে, সাথে সাথেই পুরো বাসা ব্লাস্ট হয়ে যায়। কিছুক্ষণ পর রেস্কিউ টিম আগুন নেভাতে ভেতরে যায়। সমস্ত বাসা ধোঁয়ায় ভরে গেছে। আশেপাশের সবার ভিড় জমে যায়। জয় ধীরে ধীরে বাসার ভেতরে ঢুকে সবকিছু ভালো করে দেখে। ভেতরে এসে একটা লাশ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ ফাইনালি সাধু মারা গেছে। বাসার অন্য এক রুমে এক পুলিশ তদন্ত করতে গিয়ে কিছু পেয়ে সবাইকে ডাকে। স্নিগ্ধা আর জয় গিয়ে দেখে অনেকগুলো বন্দুক আর কিছু মুখোশ রাখা। পাশের বোর্ডে বড় বড় সব ব্যবসায়ীদের বৃত্তান্ত দেওয়া। ম্যাচ অনুযায়ী কাকে কখন মারবে সেসব প্ল্যানের চার্ট করা। স্নিগ্ধা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, যাক ফাইনালি এই ইঁদুর বেড়ালের খেলা শেষ হলো। কিন্তু জয় ভাবতে থাকে এত সহজে সব কিভাবে শেষ হলো। স্নিগ্ধার ক্রাইম সিনে পাওয়া ব্যবসায়ীদের সকল কন্ট্রাক্ট নিয়ে অফিসে ওয়ারেন্ট নিয়ে গিয়ে তাদেরকে গ্রেফতার করে। জয় তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। 3 দিন পর কবরস্থানে একটা লোক খুঁড়াতে খুঁড়াতে আসে। সাথে সাথেই জয় কিছু একটা আজ করতে পেরে ডেভিডকে ডাক দিলেই ডেভিড সাধারণ সব মানুষদের তাড়াতাড়ি বের করে দেয়। লোকটা জয়ের কাছে আসতেই জয় বলে, আসো, 3 দিন ধরে তোমার অপেক্ষাই তো করছিলাম। সাধুর হাতে লাঠি আর জয়ের হাতে কোদাল, দুজনেই যার যার হাতিয়ার ফেলে দেয়। সাধু বুড়ো সাজের বেশ ছেড়ে শয়তানি এক হাসি দিয়ে বলে, হ্যালো মৃত্যুঞ্জয়, তোমার নাম আমার অনেক পছন্দ হয়েছে, আর আমার নাম সাধু। যখন কেউ আমার অস্তিত্ব বিশ্বাস করছিল না, একমাত্র তুমিই ছিলে যে আমার অস্তিত্ব স্বীকার করেছ। এখন সবাই বিশ্বাস করে আমি মারা গেছি, তবুও তুমি বিশ্বাস করো আমি মারা যাইনি। তা তুমি বুঝলে কিভাবে? জয় বলে, তুমি দুইটা ভুল করেছ। তুমি যদি ভেতর থেকে গুলি করতে তাহলে স্কুটির টায়ার নয়, বরং হেডলাইটে করতে। সাধু তার টার্গেট একবার মিস করতে পারে, কিন্তু 6 বার না, 6 বারই তুমি সেদিন ভুল জায়গায় গুলি করেছ। সাধু জয়ের এমন বুদ্ধি শুনে মুগ্ধ হয়ে যায়। জয় জিজ্ঞেস করে, তো
তুমি কি খবরের কাগজের অ্যাড পছন্দ করেছিলে? সাধু বলে, হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে, তা হলো অক্টোবরের 2 তারিখ, যেটা আজ, আর আজই তোমার মৃত্যুর দিন। বলেই সাধু বন্দুক বের করে। সাথে সাথেই জয় লাথি দিয়ে পানির পাম্প ছেড়ে দেয়। চোখে পানি পড়ে যাওয়ায় সাধু কিছুই দেখতে পায় না, আর গুলি গিয়ে পড়ে লাইটে। তাড়াতাড়ি চোখ মেলে জয়কে আর কোথাও পায় না। জয়ের সাথে সাথেই লুকিয়ে পড়ে। সাধু হেসে বলে, বাহ, অনেক ভালো সেটআপ বানিয়েছো, তোমার ভাগ্য ভালো, অতীতে তুমি অনেকবার বেঁচে গেছো। জয় হেসে বলে, আমার ভাগ্য কবে থেকে ভালো হয়েছে জানো? যেদিন তোমার বাসায় তোমারই বর্ণনা দিতে গিয়েছিলাম, তুমি আমাকে ফলো করেছো বলেই তোমাকে আমি খুঁজে পেয়েছি। এই শব্দ কোথা থেকে আসছে দেখতে সাধু একটা কবরের কাছে এসে গুলি করতেই যাবে, তখনই দেখে সেখানে জয় নেই। আচমকাই জয় বেলচা নিয়ে উড়ে এসে সাধুর কপালে জোরে বাড়ি মারে। সাধু ট্রিগার চাপড়ে গুলি লাগে জয়ের হাতে। জয় ব্যথায় ছটফট করতে করতে এক কবরের পাশে গিয়ে পড়ে। সাধু উঠে এসে বলে, এবার আর কোনো মিস হবে না। জয় তবুও হেসে বলে, আর কোনো মিস হবে না। আবারও দুজন মুখোমুখি হয়। জয় বাড়ি দিয়ে বন্দুক ফেলে দিয়েই লুকিয়ে পড়ে। সাধু বন্দুক খুঁজতে থাকে। জয় তখন বেলচা ফেলে দেয়। সাধু বলে, সবাই একই প্যাটার্ন ফলো করে, এজন্য ধরাও পড়ে, কিন্তু তোমার প্যাটার্ন আমি ধরতে পারছি না, কারণ তুমি সবার থেকে আলাদা। জয় বলে, কিন্তু আমি তো তোমার মতো একজনকে পেয়েছিলাম, আর সেটা হলো তুমি নিজেই। আমরা দুজনেই কাজের জন্য ছদ্মবেশ ব্যবহার করি, আবার দুজনেই মৃত্যু নিয়ে কাজ করি। পার্থক্য হলো তুমি মৃত্যুর আগে দেখা দাও, আর আমি মৃত্যুর পরে। এজন্যই তোমাকে অনুমান করা খুবই সহজ। বলেই পেছন থেকে এসে সুচালু রড সাধুর পেটে ঢুকিয়ে দেয়। ব্যাস, সাধুর খেল খতম। কিন্তু সাধু হার না মেনে জয়ের পায়ে গুলি করে দেয়। জয়ের সাথে সাথেই এক কবরের আড়ালে চলে যায়। সাধু আড়ালে গিয়ে রড বের করে, আর জয় পায়ে কাপড় বেঁধে নেয়। সাধু অনবরত গুলি করতেই থাকে। জয়কে খোঁজার জন্য এগোতেই জয় ডেভিডকে ইশারা দেয়। সাথে সাথেই ডেভিড ইলেকট্রিসিটি অন করে দেয়। সাধু পানির মধ্যে পা দিতেই যাবে, তখনই লাইট জ্বলতে নিপতে দেখে ট্রাপটা বুঝতে পেরে কোনো রকমের পা তুলে এক কবরের পাশে গিয়ে বসে। জয় আড়াল থেকে বের হলেই সাধু এবার জয়ের পেট বরাবর গুলি করে দেয়। জয় ব্যথায় বসে পড়তেই সাধু বলে, ভেবেছিলাম আমার বানানো খেলায় আমি তোমাকে হারাবো, কিন্তু তুমি উল্টা আমার রক্ত ঝরিয়েছো। এখন সেটা তোমাকে ফিরিয়ে দিব। তুমি জানতে আমি তোমাকে মারতে আসবো, তারপরও এখানে কেন এসেছো? জয় বলে, তোমার জন্য একটা বাচ্চা মেয়ে কান্না করতে ভুলে গেছে, আমি তাকে কান্না করাতে চাই। সাধু এর মানে ঠিক বুঝতে পারে না, কিন্তু যেহেতু জয় বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। সাধু তার পানির বোতল থেকে পানি পান করতে গেলেই জয় বলে, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ এই খেলা শেষ হবে না। সাধু হেসে বলে, তোমার আত্মবিশ্বাসটা বেশ ভালোই, সামনে তোমার মৃত্যু দাঁড়িয়ে আছে, তারপরও এমন কথা বলছো? কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। জয় বলে, মানুষ তার জীবনে 3টা জিনিস বদলাতে পারে না। প্রথমত তার উচ্চতা, যেটা এখন কোনো কাজের না। দ্বিতীয়ত সে কিভাবে শকুনের নজরে দেখে, যেমনটা আমি তোমার দিকে তাকাচ্ছি। আর তৃতীয় তার অভ্যাস। সাধু জয়ের এসব কথার মানে ঠিক বুঝতে পারে না। জয় বলে, ভালো করে জানি তোমার খেলায় তোমাকে হারাতে পারবো না, তাই তোমার খেলার বিপরীতে আমি নিজে একটা খেলা বানিয়েছি। ওই পানিতে কোনো কারেন্ট ছিল না, তুমি তাতে পা দিলেও মরতে না। বলেছিলাম না অভ্যাস? আমি জানতাম তুমি ঠিকই এই বোতলের পানি পান করবে, কিন্তু প্রশ্ন ছিল তুমি আমাকে মারার আগে পান করবে নাকি পরে। আসলে জয় কিছুক্ষণ আগে সাধুর রেখে যাওয়া বোতলটাকে বদলে নতুন আরেকটা বোতল রেখেছিল। জয় বলে, আমি কখনো তোমাকে পানিতে মারতে চাইনি, উদ্দেশ্য ছিল তোমাকে পানি পান করানো, কারণ ওই পানিতে জয় সেই কেমিক্যাল মিলিয়েছে যেটা সাত্তিয়া তাদের মর্গে ব্যবহার করে। বিষয়টা বুঝতেই সাধুর হাত থেকে পানির বোতল পড়ে যায়। গুলি করতে গেলেই জয় বলে, অনেক দেরি হয়ে গেছে, তুমি 15 সেকেন্ডের মধ্যেই শরীরের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। পরবর্তী 15 সেকেন্ডে তোমার ব্রেইন কাজ করা বন্ধ করে দিবে। সাথে সাথেই সাধু প্যারালাইজড হয়ে যায়, তার কান দিয়ে রক্ত পড়া শুরু করে। জয় বলে, এখন পড়ে থাকবে শুধুমাত্র তোমার লাশ। সাধু অনেক কষ্ট করে বলে, ভালোই খেলেছ, বলেই জয়ের কাঁধে লুটিয়ে পড়ে। জয় এক ধাক্কায় সাধুকে কবরে পাঠিয়ে দেয়, যেটা আগে থেকেই সে খুঁড়ে রেখেছিল। সাধুর আত্মার শান্তি কামনার জন্য জয় প্রার্থনা করেই দেয় হাঁটা। সব শেষ করে গেটে আসতেই ডেভিড দরজা খুলে দেয়। জয় বলে, ফাইনালি এই ইঁদুর বেড়ালের খেলা এখন শেষ হলো। বেশ কিছুদিন পরে জয় এক লেক পারে বসে আছে। অঞ্জলি এসে হাতে হাত রাখতেই জয় বলে, তোমার মতো বয়সে আমিও আমার বাবা মাকে হারিয়েছি। সবাইকে জিজ্ঞেস করতাম তাদের সাথে কি হয়েছে, কিন্তু কেউ উত্তর দিতে পারতো না। অঞ্জলি জিজ্ঞেস করে, কে করেছে এটা? জয় বলে, যে করেছে তাকে তোমার বাবার কাছে মাফ চাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে হয়তো মাফ চেয়েও নিয়েছে। তুমি তো জানো তোমার বাবা আর নেই, সে আর ফিরেও আসবে না। তাহলে অপেক্ষা
করছো কেন? তুমি আমাকে ওয়াদা করেছিলে আমি যা চাইবো তাই দিবে। একবার হাসবে। অঞ্জলি তার কথা রাখতে হাসতে গেলেই তার প্রচন্ড কান্না আসে। মাসুম বাচ্চাটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। বাবার শোকে কাতর ছোট্ট অঞ্জলিকে এতদিন পর প্রাণ খুলে কান্না করতে দেখে জয় তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।